প্রশাসন দোষরমুক্ত করার হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের, তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। জনগণের প্রত্যাশা পূরণই সরকারের বড় চ্যালেঞ্জ, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন, তাগিদ রাজনৈতিক ঐক্যমতে। বগুড়ায় মা হত্যা রহস্যে নতুন মোড়, ছেলে নয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ভাড়াটিয়া, 164 ধারায় আসামির জবানবন্দি। আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। দুর্নীতি ও অর্থ পাচারের হাতিয়ার ছিল কুইক রেন্টাল, হাইকোর্টের রায়ে গণমানুষের প্রত্যাশা পূরণ, বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। শান্তিপূর্ণভাবে কাকরাইল মসজিদে সাতপন্থীদের অবস্থান, বৈষম্য দূর করে সমান অবস্থান নিশ্চিতের আহ্বান অনুসারীদের। মাওলানা সাদ সাহেব যখন আসবে তখনই তো এই বিভাজনটা দূর হবে, ওনাকে যদি না আসতে দেয় তাহলে তো এই বিভাজন দূর হবে না। এবং ছুটির দিনেও নিত্যপণ্যের বাজারে অস্বস্তি, মুন্সিগঞ্জের হিমাগারের পর্যাপ্ত আলু থাকলেও দাম চড়া, চরম বিপাকে ক্রেতারা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। প্রশাসনে এখনো ঘাপটি মেরে বসে আওয়ামী দোসররা, তাই প্রশাসনকে দোসরমুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এজন্য তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন উপদেষ্টা আসিফ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ঢাকা অফিসার্স ক্লাব। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জনবিরোধী ও গণতন্ত্র হত্যাকারী পরিকল্পনা ছিল বিগত সরকারের। প্রশাসনের যে অবক্ষয় ঘটেছে তার প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদ সরকার, তাই প্রশাসনকে দোষরমুক্ত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এ সময় তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন তিনি। বিগত সময়ে যে রাজনৈতিক সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন। এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেগুলো বাস্তবায়ন করেছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিক ভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে। ছাত্র জনতার শহীদদের আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে 24কে ধারণের আহ্বান আসিফ মাহমুদের। এ সময় রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেন তিনি। যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমলাদের সর্বোচ্চ সততা দিয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গড়ার জন্য প্রশাসনের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সংস্কারে গেল ৩ মাসে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে দেশের জনগণের সব চাহিদা বাস্তবায়ন খুব সহজ নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলে ডক্টর ইউনূসকে রাজনৈতিক ঐক্যমত বজায় রাখতে হবে। আরও জানাচ্ছেন আফরিন মৌ।
5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, যাকে 1971 সালের পর বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতাই বলছেন অনেকে। এর ঠিক 3 দিন পরই শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি প্রতিরোধ সহ নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের প্রতি মানুষের অসন্তুষ্টি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি জনসাধারণের। তাদের বিশ্বাস এই সরকারই পারবে সংস্কার আনতে। তবে এ কাজ এতটা সহজ হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ ICG। অন্তর্বর্তী সরকারের 100তম দিন উপলক্ষে ICG বৃহস্পতিবার দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। সংস্থাটির মতে ইউনূস সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চবিলাসী সংস্কারের জন্য জনসমর্থন বজায় রাখার জন্য দ্রুত ফলাফল তৈরি করা, বেশিদিন ক্ষমতায় থাকা এড়িয়ে চলতে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্য গড়ে তুলতে তাগিদ দেওয়া হয় প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়, জনসমর্থন ধরে রাখতে না পারলে অন্তর্বর্তী সরকারের কাছে হয়তো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি উঠতে পারে। জনগণের আকাঙ্ক্ষা পূরণই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার একমাত্র উপায়। এক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। এছাড়া ভবিষ্যতে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে তার বিস্তৃত রাজনৈতিক সংস্কারের নীতি সফলভাবে এগিয়ে নিতে হবে। নির্বাচনের প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এমন একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে যাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, এমনটাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মাবিয়া আক্তার ও 2 সহযোগীকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করে পুলিশ। তারা জানায়, ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। ছেলের হাতে মা হত্যার ঘটনা চাঞ্চল্য তৈরি করে সারা দেশে, নাড়া দেয় হৃদয়ে। রোববার বিকেলে দুধচাচিয়ার জয়পুর পাড়ার নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা। এর 2 দিন পর মঙ্গলবার ছেলে সাদ ইবনে আজিজারকে গ্রেপ্তারের পর র‍্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সে। পরে বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এতেই মেলে চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ। পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যের জট। পুলিশ জানায়, ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেয়ায় হত্যার শিকার হন সালমা। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার 2 সহযোগী মোসলেম ও সুমনকে। আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন, রাউটার ও বাড়ির চাবি। প্রকৃত অপরাধীর যথাযথ শাস্তি হওয়ার পাশাপাশি র‍্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সাদ ইবনে আজিজের স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় মা হত্যাকাণ্ডে ছেলে জড়িত নয়, জড়িত ভাড়াটিয়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আসলে কি জানতে পারলেন এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত ঘটনা কি? কি তথ্য দেবেন আমাদের দর্শককে? জ্যোতি, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। এখানে আসলে এই ঘটনায় নতুন মোড় নেয়ার পর গ্রেপ্তার হওয়া এই ঘটনার পিছনের মূল মাস্টার মাইন্ড, সেই গ্রেপ্তার সাদের যে
বাড়ি, যে বাড়িতে তারা থাকতেন আজিজুর রহমান ইমাম, সেই বাড়ির যে ৪র্থ তলার ভাড়াটিয়া মাবিয়া, এই মাবিয়াই কিন্তু ছিল এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড এবং তার এই কাজে সহযোগিতা করেছিল তার দুই সহযোগী মোসলেম এবং সুমন। এবং এই ঘটনায় আজকে কিছুক্ষণ আগে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4-এ কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া 3 জনের মাঝে একজন মোসলেম, সে কিন্তু 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং বাকি যে 2 জন গ্রেপ্তার মাবিয়া এবং সুমন, তাদেরকে কিন্তু আবারও 2 দিনের রিমান্ডে কিন্তু নিয়েছে দুপচাচিয়া থানা পুলিশ। তারা কিন্তু আবেদন করেছিলেন 5 দিনের রিমান্ডের জন্য, আদালত মঞ্জুর করেন 2 দিন। তারা আশা করছেন যে 2 দিন আরো জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে আরো কোনো ঘটনা রয়েছে কিনা তা তারা আসলে আনুষ্ঠানিকভাবে হয়তো পরবর্তীতে আবারও জানাবে। তবে তারা যেটি জানাচ্ছেন যে এই 3 জন মিলেই কিন্তু সুপরিকল্পিতভাবে ঘটিয়েছিল উম্মে সালমা হত্যাকাণ্ড, যেটাতে নির্দোষভাবে ভিক্টিমাইজ হয়ে গিয়েছিল তার ছেলে সাদ। এবং সাদের যে এই ঘটনার মোড় নেয়ার পিছনে যে কারণ, এটি কিন্তু রিমান্ডে আনার পরে তিনি কিন্তু পুলিশের কাছে মুখ খোলে যে তিনি এই আলোচিত বা তার মাকে যে হত্যাকাণ্ডের বিষয়, এটাতে তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না। এই ঘটনায় কিন্তু র্যাব কিন্তু আনুষ্ঠানিকভাবে সবার প্রথমে প্রেস ব্রিফ করেছিল যে এই ঘটনায় জড়িত তার ছোট ছেলে সাদ। তবে দুপচাচিয়া থানা পুলিশ, দুপচাচিয়া থানার ইন্সপেক্টর তদন্ত নাসিরুল ইসলাম এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে অত্যন্ত চৌকস একটি তদন্ত তারা করেছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটি জায়গায় কিন্তু পৌঁছাতে পেরেছে। এবং এই ঘটনা ইতিমধ্যেই তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করেছে, বাসায় ব্যবহৃত রাউটার এবং যে তালার যে চাবি ছিল সেই চাবিটি, এবং হত্যাকারীরা যে ভ্যান ব্যবহার করেছিল সেই ভ্যান কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে দুপচাচিয়া থানা পুলিশ। আমি একটু সরাসরি কথা বলবো দুপচাচিয়া থানার ইন্সপেক্টর তদন্ত নাসিরুল ইসলামের সাথে। জনাব নাসিরুল, আজকে আপনারা 3 জনকে গ্রেপ্তার করে আদালতে এনেছিলেন, কি হলো আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। 3 জনকে আমরা এনে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। তার মধ্যে একজন আসামি যিনি মুসলিম, সে জবানবন্দি 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর বাকি 2 জনের আমরা 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত আমাদের রিমান্ডের সাবমিশন শুনেছে এবং কাগজপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে 2 দিনের করে মাবিয়া এবং সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে এটা আপনারা কনফার্ম করতে পেরেছেন কিনা? ইনশাআল্লাহ আমরা সমস্ত কনফার্ম করতে পেরেছি এবং ওই ডিসিস্টের ব্যবহৃত যে 2টি মোবাইল ছিল, একটি অ্যান্ড্রয়েড একটা বাটন ফোন, এই দুটো আমরা উদ্ধার করেছি। তারা যে রাউটারটা ছিঁড়ে নিয়ে গেছিল সেই রাউটারটাও আমরা আসামিদের কাছ থেকে উদ্ধার করেছি। পাশাপাশি ওই মহিলা যে তালা মেরে চাবি নিয়ে চলে গেছিল, সেই চাবিটা তার বাসাতে চাউলের কন্টেনারের মধ্যে থেকে উদ্ধার করছি। আর এই হত্যা করে পালিয়ে যাওয়ার সময় যে ভ্যানটি ব্যবহার করেছিল আসামিরা, সেই ভ্যানটি আমরা সুমনের বাসা থেকে উদ্ধার করেছি। সাদ কি তাহলে এই হত্যাকাণ্ডে কোনোভাবে জড়িত? আমাদের তদন্তে সাদের কোনো ইনভলভমেন্ট আমরা পাই না। ধন্যবাদ আপনাকে। যদি আপনি শুনছিলেন যে দুপচাচিয়া থানার ইন্সপেক্টর তদন্ত নাসির কিন্তু আবারও আমাদেরকে একটু আগে জানালো যে তাদের তদন্তে তারা কোনোভাবেই সাদের জড়িত থাকার বিষয়টি তারা দেখতে পারেননি। বগুড়ার আদালত প্রাঙ্গণ থেকে এই আলোচিত ঘটনা আমার কাছে এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ। আমাদের সহকর্মী সঞ্জু রায় যুক্ত ছিলেন বগুড়া থেকে। কুইক রেন্টালকে দায়মুক্ত করে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের সুযোগ তৈরি করা হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জানিয়ে প্রশ্ন তোলা বা বিচার চাওয়ার অধিকারও হরণ করা হয়েছিল। উচ্চ আদালত দায় মুক্তিকে অবৈধ উল্লেখ করায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও জানিয়েছেন তারা। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। কুইক রেন্টাল চুক্তি নিয়ে কোনো প্রশ্ন না তোলার বিষয়টি অবৈধ ছিল বলে বৃহস্পতিবার ঘোষণা দেয় উচ্চ আদালত, যা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করেছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেশের সর্বোচ্চ আদালত সেটা বাতিল করেছে, এটা ছিল জাতীয় প্রত্যাশা। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, বছরের পর বছর ধরে এর মধ্য দিয়ে প্রতিযোগিতাহীন বিনিয়োগের সুযোগ তৈরি করে ইচ্ছেমতো মুনাফা লাভের ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের অর্থ অবৈধ পথে লুটপাট ও পাচারের সুযোগ পেয়েছে একটি মহল। অত্যাধিক ব্যয় বৃদ্ধি করে, অর্থাৎ লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি দ্বারা লুণ্ঠনমূলক মুনাফা লাভ করার সুযোগ পেয়েছে বিনিয়োগকারী। ঠিক সেই রকম মুনাফা 15 বছর ধরে করেছে বিনিয়োগকারীরা এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এই খাত
উন্নয়নে বিনিয়োগকারীরা বিদেশে পাচারও করেছে। এই সবগুলো করার উদ্দেশ্যেই এই আইনের আশ্রয় নেওয়া হয়েছে। ফার্নেস অয়েল ভিত্তিক ৪১টি বিদ্যুৎ কেন্দ্র ১০% কম বিদ্যুৎ উৎপাদন করেছে এতদিন। এতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা থাকলেও উল্টো তাদের দেয়া হতো ২০,০০০ কোটি টাকারও বেশি ক্যাপাসিটি পেমেন্ট, যা নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ ছিল না এতদিন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 10%-এর কম হলে তাদের পেনাল্টি দেওয়ার কথা। তারা এই ক্লজ অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করছে না, তারা বকেয়া বিল পাচ্ছে না সেই অজুহাত দেখে, অথচ তারা ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে উত্তর। এই যে অন্যায়, এবং তাতে করে যদি এখন সরকার এই লাইসেন্স বাতিল করে, সরকার তাদের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিল করে, তাহলে সেখান থেকে 20,000 কোটি টাকা সাশ্রয় হয়। সেই 20,000 কোটি টাকা দিয়ে যদি কয়লা খাতে বিনিয়োগ করে, কয়লা ক্রয়ে, তাহলে আজকের বিদ্যুৎ সংকট থাকে না। হাইকোর্টের ঘোষণায় এখন লুণ্ঠনের বিচার চাওয়ার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে শামসুল আলম জানান, এ নিয়ে নতুন সংকট হলে মোকাবিলা করার দায়িত্ব সরকারের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রাখার মাধ্যমে ভারত নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, পারস্পরিক সম্মান বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলে বাংলাদেশ ভারতের সম্পর্ক টিকে থাকবে। বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আমাদের। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে। কাম আউট অফ দিস ইকোসিস্টেম, রিমুভ দিস বগিম্যান, রিমুভ দিস ন্যারেটিভ। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার এসব কথা বলেন। শুক্রবার বাগেরহাটে খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে সদস্য সম্মেলনে তিনি আরও দাবি করেন, আমলাদের মাধ্যমে 7.5 লাখ ফ্যাসিবাদের দোষর রয়েছে। জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে সদস্য সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেদ, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মশিউর রহমান সহ আরো অনেকে। এই ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে ঢাকার পল্টনের চত্বরে দিনের বেলা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সবের মতো মানুষ হত্যা করে সে মৃতদেহের উপরে তারা মাথামাতি করেছে। আগামী নির্বাচনে জনগণকে ভোট দিয়ে এই অত্যাচারী নিষ্ঠুর ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট যারা মানুষ খুন করে আনন্দ পায়, ক্ষতবিক্ষত দেহে দেখে আনন্দ পায়, রক্ত দেখে আনন্দ পায়, এই নিষ্ঠুর বর্বরতা যাতে আর রাজনীতিতে কখনো স্থান করতে না পারে, আগামী ভোটে জনগণকে সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। শান্তিপূর্ণভাবে রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদে অবস্থান নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল থেকেই মসজিদে প্রবেশ করতে থাকেন তারা। এ সময় বৈষম্য দূর করে মসজিদে সমান অবস্থান সহ ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবি তোলেন তাবলিগের সাথীরা। এম এ আজিমের আরও একটি রিপোর্ট। আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবে কাকরাইল মসজিদে অবস্থান নেন সাতপন্থীরা। তাদের অবস্থানে পরিপূর্ণ হয়ে ওঠে আশপাশের এলাকাগুলো। মার্কাজ মসজিদ নিজেদের দখলে নিয়ে দোয়ায় শরিক হন সবাই। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় হেফাজত সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করেছে। তারা মসজিদে 28 দিন অবস্থান করলেও সাতপন্থীদের দেয়া হতো 14 দিনের জন্য। এখন থেকে সমতা বিধান নিশ্চিত চায় তারা। কাকরাইল মার্কাজ এটাকে দখল করতে চাইতেছে তারা, এবং আমরা করতেছি 14 দিন আর তারা 28 দিন। এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে। মসজিদে ঢোকলে হারা জোর কইরা ওই মসজিদ থেকে গাঁটটি বস্তা সমস্ত কিছু তারা জোর কইরা ফালায় দেয়।
এছাড়াও এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ ও মাওলানা সাদকে বাংলাদেশে আনার দাবিও তোলেন তাবলিগের সাথীরা। মাওলানা সাদ সাহেব যখন আসবে তখনই তো এই বিভাজনটা দূর হবে। ওনাকে যদি না আসতে দেয় তাহলে তো এই বিভাজন দূর হবে না। আমরা কাকরাইল মসজিদ বুঝে পেয়েছি এবং আমাদের যে টঙ্গীর ময়দান আছে এই টঙ্গীর ময়দানে আমরা প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের যে বিশ্ব আমির হযরত জি মাওলানা সাদ সাহেব দামদার কত ওনাকে আমরা দেশে আনবো ইনশাআল্লাহ। পরে কিছু সংখ্যক মুসল্লিরা মসজিদে অবস্থান করলেও বাকিরা যে যার গন্তব্যে চলে যান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজারে আবারও অস্বস্তি। সপ্তাহান্তে বাড়তি আলু পেঁয়াজের দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। সবজির বাজারও রয়েছে বাড়তি দামে স্থিতিশীল। প্রতিটি সবজি 50 টাকার উপরে। শীতকালীন সবজির দামও রয়েছে চড়া। এদিকে মিনিকেট চালের দাম 10 টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানীর কারওয়ান বাজারে ছুটির দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে ঊর্ধ্বগতিতে ছুটছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। আলুর দামও হাফ সেঞ্চুরি ছাড়িয়ে পৌঁছেছে 70 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে আলুর দাম এখনই কমছে না। নিত্যপণ্যের এমন অসহনীয় দামে নাবিশ্বাস ক্রেতাদের। আলুর দাম বাইরে গেছে। আলু আজকে তো 4050 টাকা বস্তা আনছি কিনা, 70 টাকা কেজি বেচতেছি। পেঁয়াজ দেশিটা 145 আর ইন্ডিয়ানটা 125 120। খালি দাম বাড়তি আছে। হ্যাঁ, এই জন্য তো মনে করেন আমরা সাধারণ জনগণ আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরে থাকলেও খাওয়ার জন্য কিনতেই হবে। পেঁয়াজ ছিল যেটা 110 টাকা কেজি, সেই পেঁয়াজ এখন 140 টাকা। বেশিরভাগ সবজির দাম 100 ছুঁই। সেই সঙ্গে শীতকালীন সবজির সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়তি। দাম কমছে, এখন আগে একটু বেশি আছিল, সীমিত কমছে। এখন তো সবজির মৌসুম, শীতকাল তো এখন তো আরো তরকারির দাম কম হওয়ার কথা, কিন্তু এখন বাজারের দাম একটু বেশি। সবজির দাম মোটামুটি খুব সহনশীল পর্যায়ে নেই এখনো। চালের বাজারও নেই স্থিতিশীলতা। কেজি প্রতি বেড়েছে 10 টাকা। মিনিকেট নাজির শাইল বিক্রি হচ্ছে 70 টাকা দরে, আর 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকা দরে। চাউল মিনিকেটে চলতেছে 70 থেকে 72, 28টা 60, 59, 60, আর নাজির শাইলটা 70 থেকে 75, 77, 78 পর্যন্ত আছে। যেভাবে দাম বাড়ছে দ্রব্যমূল্যের দাম, এটা তো মোটামুটি সাধারণ যে আমরা যারা সাধারণ চাকরি করি আমাদের তো এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। ডিম সরকারি দামে বিক্রি হলেও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামি। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, কিন্তু দেশি মুরগিটা একটু বাড়ছে, কেজিতে 10 টাকা বাড়ছে। 1 মাস থেকে এই দামে বিক্রি হইতেছে। সরকারি রেট বাঁধিয়ে দেওয়ার পর থেকে তার দাম ওঠে নাই। আগের মতোই আছে, বাট মাঝখানে একটু বাড়ছিল, আর ব্রয়লারটার দাম যেমন একটু বাড়ছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে না পারায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা নিয়ে ক্রেতারা তুলেছেন প্রশ্ন। অবিলম্বে বাজার ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি সাধারণের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও দাম চড়া। পাইকারি বিক্রি হচ্ছে 58 টাকায়, যা খুচরা বাজারে ভোক্তাদের কিনতে হচ্ছে 70 থেকে 75 টাকায়। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে চরম বিপাকে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে জেলার সর্বোচ্চ প্রশাসনের হস্তক্ষেপের বিকল্প দেখছেন না ভোক্তারা। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। অস্থির দেশের আলুর বাজার। এবার মৌসুমের শুরু থেকে নিয়ন্ত্রণের বাইরে আলুর বাজার। গেল বছরের তুলনায় আলু কেজিতে 30 টাকা বেশি বেড়ে 70 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। আলু তো মনে করেন এই বিছুন খাওয়ার আলুটা বর্তমানে বিছুন আলুর মধ্যে অনেক যাইবগা, বিছুনের শর্ট আছে, এই কারণে মনে করেন আলুর দাম বাড়তি। হিমলে আলু নাই, যে আলু আছে আলু মোটামুটি আর বেশি দিন যাইব না, আর নতুন আলু এখন নামে নাই, সেই জন্য আলু দাম বেশি। দামে না ওই যে গৃহস্থের মাল কিছু ক্ষতিপূরণ পচ্ছা মচ্ছা এলে আমদানিটা কম, এই জন্য আর কি একটু বাড়ছে আর কি বাজারটা। আলু এটা লিমিটে আসলে সবার জন্য এটা এরকম কি ভালো হয়। হ্যাঁ, যেরকম ৫-৫০ টাকা 50 টাকা এর মধ্যে থাকলে বেশি ভালো হয়। 70 টাকা হইলে 1 কেজি আলু কিনবো, আরো কিছু কিনলে তো আর 8 টাকা পয়সা থাকে না। পাইকারদের দাবি, গেল সপ্তাহে হিমাগার থেকে 60 টাকা দরে আলু বিক্রি হলেও চলতি সপ্তাহে 2 থেকে 3 টাকা কমেছে। এখন বিক্রি হইতেছে মনে করেন এখানে কোলেস্ট্রল 57 টাকা কেজি, 57, 56। আর কমলেও কম যদি ইন্ডিয়ান আলুটা ছাড়ছে যদি আসে তখন আর কি কমার সম্ভাবনা আছে।
55 বিক্রি করে 57, 60। আলু তো নতুন আলু আসবে আরো 60 থেকে 65 দিন পর। এই 60 থেকে 65 দিন পর্যন্ত সামান্য আর কিছু বাড়বে, সেটা এখন বর্তমানে 55-56 টাকা কেজি, হয়তো এটা 60 টাকাও যাইতে পারে। তবে আলুর রেকর্ড দামের জন্য প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দিয়েছেন এ কর্মকর্তা। এই ঘূর্ণিঝড় মেঘজুমের কারণে আপনার আলু 2 বার রোপণ করতে হয়েছে। এজন্য দেখা যায় যে কৃষকদের উৎপাদন খরচটা অন্যান্য সময়ের চেয়ে এইবার একটু বেশি। কৃষি বিভাগের তথ্য মতে মুন্সিগঞ্জে গেল মৌসুমে 10 লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদন হয়েছিল। জেলার 54 হিমাগারে এখনো মজুদ আছে 1,51,000 মেট্রিক টন। এর মধ্যে 71,000 মেট্রিক টন খাবার আলু রয়েছে। মুন্সিগঞ্জে বর্তমানে যে খাবার আলুর মজুদ বিগত বছরে এই সময়ে খাবারের মজুদের সাথে প্রায় এক। সেক্ষেত্রে আমাদের মনে হয় না আমাদের এখানে আলুর কোনো ঘাটতি আছে। আলু আমাদের বাজারে উঠে যায়, তাহলে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে আসবে। নতুন আলু এলেই দাম কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।